যারা ভদ্রতা বজায় রেখে সম্মান দিয়ে কথা বলতে জানে তারা মূলত পারিবারিক শিক্ষায় শিক্ষিত। এমন মানুষকে দুর্বল ভাবা বা তাকে অসম্মান করা এটা আপনার পারিবারিক শিক্ষার অভাব। অনেকেরই হয়তো গায়ে লাগাই উচিত, কারণ ম্যানার্স না থাকা একটা শিক্ষিত মূর্খেরই লক্ষণ। আমার অনেক পরিচিত জনই আছেন, বলতে গেলে অনেক কাছের মানুষই আছেন যারা মূলত আমার সাথে দূরত্ব তৈরি করেছেন। যদিও একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন অনেকটাই দূরত্ব। বলতে গেলে দেখা সাক্ষাৎ বা কোনো কথাই হচ্ছে না, কিন্তু প্রতিনিয়ত আপনারা আমার উপরে নজর রাখছেন, দেখছেন। তো আসলে আমি কারো উপরে নজর বা কারো কোনো বিষয়ে খেয়াল রাখি না বা কথা বলতেও চাই না, বা আমি কারোর সাথে কোনো কথাও বলি না, কিন্তু তারপরেও কেন যে আমাকে নিয়ে পড়ে আছেন ঠিক বুঝতে পারছি না। তা আমি আসলে সবাইকে উদ্দেশ্য করে বলছি না, আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যাদেরকে উদ্দেশ্য করে বলছি। আসলে আমার মার কাছে বা আমার ভাইয়ের কাছে এমন কিছু বলার বা আ আমি এমন কিছু করিনি যে আমাকে নিয়ে কিছু বলতে হবে বা আমাকে নিয়ে তাদেরকে টেনশনে ফেলতে হবে। তো যে পরিস্থিতিতে আমি গিয়েছি, পুরা দেশ সেই পরিস্থিতিতে গিয়েছে, বরং আমার চেয়ে খারাপ পরিস্থিতি অনেক পরিবারের হয়েছে, যাদের পরিবারের মানুষ মারা গিয়েছে। তো আসলে কি বলবো? তো কে কি বলছে, কে কি শুনছে ঠিক জানি না। তো আমার মা আমাকে নিয়ে খুব চিন্তা করছিল যে আমি কোনো কিছু ফেসবুকে পোস্ট করেছি বা কোনো কিছু দিয়েছি। আসলে আমি ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ থাকি না। আর বলতে গেলে সপ্তাহে ১ দিন বা দৈনিক ১ দিনও আমার ঢোকা হয় না। হয়তো মাঝে, মাঝে আমি ঢুকি। তো সপ্তাহে ১ দিন আমি একটু ভালো করে ফেসবুক নিয়ে বসি বা দেখি। এইরকমই আমার এখন অবস্থাটা। তারপরেও যারা বলছেন যে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, তো আমার ফেসবুকটা আসলে ওপেন করে দিব। দেখবেন আমি কোনো পোস্ট দিয়েছি নাকি। তো আসলে পোস্ট দেওয়ার ইচ্ছা থাকলে আরও অনেকভাবেই দিতে পারতাম। কিন্তু কেন যে আমাকে নিয়ে এত বেশি সবার মাথা ব্যথা ঠিক বুঝি না। আমি কিন্তু কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা বা মাথা ঘামাই না। আমি আমার মতো চলতে থাকি। তো আমি মনে করি যে যারা দুধের মাছি হয়ে থাকে তারা সবসময় দুধের মাছিই থাকবে। আর যারা বিপদে থাকে তারা সবসময় দেখবেন বিপদের সময়ে থাকবে। তো আমি সবসময় মানুষের বিপদের সময় থেকেছি। তো আল্লাহ তাআলা আমাকে যদিও সাময়িক কষ্ট দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। তো পরীক্ষার মধ্যে যখন মানুষ পড়ে তখন মানুষ দেখতে পারে তো তার আশেপাশের মানুষগুলা কেমন। তো আমি মনে করি যে মানুষের জীবনে আসলে দুঃসময় আসা দরকার। দুঃসময় না আসলে আসলে মানুষ চেনা যায় না। তো আমি মনে করি আসলে মানুষের দুঃসময়টা আসা দরকার, একটা খারাপ সময় আসা দরকার। না হলে মানুষ আসলে চেঞ্জও হবে না, আর মানুষকে চিনাও যাবে না। তো আমার ক্ষেত্রে যা হয়েছে, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হয়তো আগের অবস্থানে নেই, তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর যারা আমাকে নিয়ে মানে খুব গবেষণা করেন, কিন্তু আমাকে সব সাইড থেকে বাদ দিয়ে তারপর আমাকে নিয়ে গবেষণা করেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। যেহেতু এখনও আমি আপনাদের মধ্যে থাকতে পেরেছি বা এখনও আছি, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে নিয়ে আপনারা এখনও ভাবেন বা চিন্তা করেন, গবেষণা করেন। তো এটাও আমার কাছে খুব ভাল লাগছে। আসলে আমি কারো দোষ খুঁজতে যাই না বা কারো সাথে কোনো খারাপ ব্যবহার করি না। এজন্য একটু সবার কাছ থেকে দূরে থাকি। তো যারা এখনও আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন, সব সাইড থেকে আমাকে বন্ধ করে দিয়ে এখন আমার একটা সাইড শুধু পেয়েছেন। তো এইটাতে এসে মানে আমাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন আমার ফ্যামিলিকে। তো আশা করি এটা বন্ধ করবেন। সমালোচক থাকা ভালো। সমালোচক থাকলে আসলে নিজেকে চেঞ্জ করা যায়, নিজের দোষ ত্রুটিগুলি বোঝা যায়। এজন্য যারা আমার সমালোচনা করে আমি তাদেরকে খুব পছন্দ করি। আর যারাই আমাকে নিয়ে ব্যস্ত থাকেন, তো তাদেরকে বলছি আমাকে নিয়ে ব্যস্ত থাকার কিছু নেই। আমি এমন কিছু না যে আমাকে নিয়ে সবসময় গবেষণা করতে হবে বা আমাকে নিয়ে পড়ে থাকতে হবে। আমি কিন্তু কাউকে নিয়ে পড়ে থাকি না, বা আমি কিন্তু কারো সম্পর্কে কোনো দোষ ত্রুটি বা কোনো গবেষণা করি না। তা আমি মনে করি যে যার জায়গায় আছে সে তার জায়গা থেকে ভালো থাকলেই হলো, আলহামদুলিল্লাহ। তো আমি আমার জায়গায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আমাকে ভালো থাকতে দিবেন, এটাই সবার কাছে আশা। অনেক কিছু বলে ফেলেছি আসলে। কিছু, কিছু পরিস্থিতি এমন হয়ে যায় যে আসলে না বলে থাকা যায় না। তাই কিছু কথা এই মাধ্যমেই শেয়ার করলাম। যেহেতু আমার মনে হচ্ছে যারা আমাকে চেনেন বা আমার খবর রাখার চেষ্টা করেন, তারা আমাকে এই মাধ্যম থেকেই খবরটা রাখার চেষ্টা করছেন। আর কিছু কাজ করে নিয়েছি, যেহেতু একা কাজ করছি, ঘরে প্রচুর কাজ জমে গিয়েছে। এই ফার্নিচারগুলো শুধু উপর দিয়ে মুছছিলাম, কিন্তু এই কাজের ভিতরে দেখা গিয়েছে অনেক ময়লা জমে যায়। তো আমি মাসে ১ বার বা ২ বার এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করি। তো ব্রাশটা একটু ভিজিয়ে নেই যেন ময়লাগুলা ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো ব্রাশ দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে এখন একটু ভিজা
ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে করে আমি আমার খাটটাও পরিষ্কার করে নিয়েছি। তো আমার খাটটাতে দেখা যায় কাজ আছে, তো এগুলাতে অনেক বেশি ময়লা জমে। চাদর বিছানোর আগে আমি একটা কাঁথা বিছিয়ে নিয়েছি। যদিও আগে বিছাতাম না, তো অনেককেই দেখি কাঁথাটা বিছিয়ে নেয়, তো আমার মনে হয় এটা ভালোই। আর আমারও যেহেতু কাঁথাগুলো পড়ে আছে, গায়ে দেওয়া হয় না, তাই ভাবলাম যে আমিও বিছিয়ে নিই, তো আমার সুবিধা হবে। তো ভালোই হয়েছে, এখন কাঁথাগুলো কাজে লেগেছে। আর দেখা যায় যে এত বেশি ধুলাবালি আসে, বিছানার চাদর সপ্তাহে ২ দিন না চেঞ্জ করলে হয়ই না। আর যেহেতু আমাদের এই বাসাটাতে প্রচণ্ড ধুলাবালি, তো ঘরও অনেক বেশি ময়লা হয়। ২ বার মুছলেও দেখা যায় বালি, বালি লাগে। আর বৃষ্টি যখন হয় তখন একটু শান্তি লাগে, এই আরকি। তো গত ১ মাস ধরে ট্রেন চলছে না, তো এদিক দিয়েও খুব শান্তি পাচ্ছিলাম। ট্রেনের আওয়াজ নেই একদমই। আর ট্রেন যখন চলে তখন ধুলাবালিটাও বেশি হয়। আর এখন যেহেতু ১ মাস ধরে ট্রেন চলছে না, তবে ধুলাবালিটাও মনে হচ্ছে অনেক বেশি হবে। আবার শুনছি ১৫ তারিখ থেকে ট্রেন পুরোদমে চালু হবে। তো তখন তো এই একই অবস্থা হবে। তো একটা ব্লকের ডাইস অর্ডার দিয়েছিলাম। তো ডাইসটা দেখে খুব ভাল লাগছিল। আর একটা চাদর দিয়েছে একজন। তো এটা অর্ডারের একটা কাজ করব। তো ভাবলাম যে এই ডাইসটা দিয়েই করি। যেহেতু উনার চাদরটা বলছিল যে একটু ছোট টাইপের প্রিন্ট দিয়ে করার জন্য। তো ভাবলাম যেহেতু একটা অর্ডারও আছে আর আমার এই ডাইসটা খুব ভালো লেগেছে, তাই এই ডাইসটা আমি অর্ডার করেছি। আর আমি মূলত একটা অনলাইন পেজ থেকে ডাইস নেই। তো এই অনলাইন পেজটা খুব ভালো। তো এটা থেকেই সবসময় নেই। আমার একটু প্রাইসটা রিজনেবলই লাগে। তো বাইরে থেকে আনলে এই দামটা একটু কম পড়ে। তারপরেও আমার মনে হয় যে ডেলিভারি চার্জ দিতে হয়, তো একই সমানই পড়ে। তারপরেও মনে হয় যে যেহেতু পছন্দের জিনিসটা চোখের সামনে পড়ছে তাই নিয়ে নেই। আর বাইরে যেতে যেহেতু আমার একটু আলসেমিও লাগে, তো আমি সবসময় বাইরে বের হই না, বা খুব কমই বাইরে বের হই। আর এখানে আমি বিকালের নাস্তা তৈরি করছিলাম। যদিও নাস্তা তৈরি করতে আজকে একটু বিরক্ত লাগছিল, তারপরেও নাস্তা তৈরি করছিলাম। তো একেকজনের একেক আবদার। তো কেউ চানাচুর মাখা খাবে, কেউ ছোলা খাবে, তো ২ টাই করেছি। আর ঘরে একটা পেঁপে ছিল, তো পেঁপেটা একটু পাকা, পাকাই ছিল। তো ভাবলাম যে পেঁপেটা কেটে দেই। তো পেঁপেটা মাশাআল্লাহ এত বেশি মিষ্টি ছিল, খেতেও অনেক বেশি ভালো লেগেছে। তো ছেলেদের জন্য চানাচুর মাখা আর ছোলা করেছি বিকালের নাস্তা হিসেবে, আর চা তো আছেই। আর চানাচুর হচ্ছে আমার ৩ ছেলের অনেক প্রিয় খাবার সেই ছোট সময় থেকেই। যদিও ১ কেজি চানাচুরের প্যাকেট আনা হয়, তারপরেও মানে দেখা যায় যে একদিনেই শেষ হয়ে যায়। ওরা এত বেশি চানাচুর পছন্দ করে। আর এখানে সরিষার তেল দিয়ে ভাবছিলাম মাখবো, তো অল্প পরিমাণ সরিষার তেল ছিল। তো এই অল্প তেল দিয়ে আমি মেখেছি, আর কোনো তেল দিইনি। তো খেতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর ছোলাটা করে নিয়েছিলাম, তো ছোলার উপরে আমি শসা কুচি করে দিয়েছি। তো প্রতিদিন দেখা যায় অনেক ঝামেলা হয়ে যায় এটা সেটা বানাতে, তো প্রতিদিন মনেও চায় না। তাই আজকে একদমই সিম্পল নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।